আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ, সাংগঠনিক জেলার অর্ধেকেও হয়নি সম্মেলন। আহ্বায়ক কমিটিতে চলছে বিএনপির 10 অঙ্গ সংগঠন। তৃণমূল চাইলেও গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় নেতারা। প্রিন্ট ফিড ছাড়া চলছে না বিদেশি টেলিভিশন চ্যানেল, তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন কোয়াবের। রাজধানীর পূর্ব তেজতুরী বাজারে আবাসিক ভবনে বিস্ফোরণে 2 জন দগ্ধ। নাশকতা কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পর্যটকের চাপে নাজুক টাঙ্গুয়ার হাওর, দিনে চলছে 250 ইঞ্জিন চালিত ট্রলার, পরিবেশ বান্ধব পর্যটনের তাগিদ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। আওয়ামী লীগের 8টি সহযোগী সংগঠনের 3টি চলছে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে। মহিলা লীগ, যুব মহিলা লীগ ও তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হলেও জেলা কমিটি পূর্ণাঙ্গ হয়নি। মোট সাংগঠনিক জেলার প্রায় অর্ধেকে হয়নি সম্মেলন। বহুদিন ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। 14 বছর পর 2017 সালে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম ক্রিক সাধারণ সম্পাদক হন। 3 বছরের এই কমিটির মেয়াদ শেষ হয় গত বছরের মার্চে। মেয়াদ উত্তীর্ণ হলেও এখনও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ গঠন হয়নি। 30টির উপর সাংগঠনিক জেলায় বহু বছর সম্মেলন না হলেও কেন্দ্রীয় কাউন্সিলে এতে কোনো বাধা দেখছেন না নেতারা। সম্মেলন মানে পরিবর্তন, এটা যেমন সত্য, আবার সম্মেলন মানে অনেক জায়গায় পরিবর্তন হয়ও না। সেটা নির্ভর করবে নেতৃত্বের উপরে। নেতৃত্ব যদি, যে নেতৃত্ব আছে বা যে নেতৃত্ব ছিল, তারা যদি সেভাবে সংগঠনকে গতিশীল করতে পারে, তাহলে অনেক সময় তারাও থেকে যায়। 2017 সালে সম্মেলন হয় যুব মহিলা লীগের। পাপিয়াকাণ্ডে সমালোচিত সংগঠনটি ভেঙে দ্রুত নতুন কমিটি গঠনের জন্য দলীয় সভাপতিকে পরামর্শ দেন জ্যেষ্ঠ নেতারা, কিন্তু করোনার কারণে সে প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। নেত্রী ডিরেকশন দেবেন প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, তখন হবে। আমাদের প্রস্তুতি সবসময় আছে, আমরা তো সংগঠন প্রিয় মানুষ, সবসময় তো সংগঠন কাজ করি। একই অবস্থা তাঁতি লীগেও। 2017 সালে সম্মেলনের মাধ্যমে 3 বছরের জন্য দায়িত্ব পেলেও বর্তমান কমিটি পূর্ণ করেছে প্রায় 5 বছর। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক, ওনার যখন মনে করবে তখন আমরা সম্মেলন করবো। উই আর রেডি টু সম্মেলন, যে কোনো এনি টাইম। ওনার নির্দেশনায় আমরা অপেক্ষায় আছি। আমরা একর সঙ্গে কাজ চালিয়ে যেতেছি সারা বাংলাদেশ। এছাড়া আহ্বায়ক কমিটি দিয়ে দীর্ঘদিন চলছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কার্যক্রম। কেন্দ্রীয় নেতারা বলছেন, করোনার প্রকোপ কমে আসায় খুব দ্রুত সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করে এবং সকলেই তাদের কার্যক্রম শুরু করেছে। আপনারা দেখবেন আমাদের সহযোগী সংগঠন যাদের সেন্ট্রাল কমিটির এখনো নতুন করে সম্মেলন হয়নি, অচিরেই তাদের সম্মেলনের ডেট ঘোষণা হবে। গত 9 সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের 10টি চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এর মধ্যে আহ্বায়ক কমিটিতেই শেষ হয়েছে বেশিরভাগ সংগঠনের মেয়াদ। তৃণমূল নেতারা যথাসময়ে কমিটি চাইলেও নানা কারণে তা আটকে যাচ্ছে। তবে বিষয়টিতে তেমন গুরুত্ব দিচ্ছেন না কেন্দ্রীয় নেতারা। এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি যখনই কোনো আন্দোলন কর্মসূচি নিয়ে তৃণমূলের মতামত নিয়েছে, তখনই আলোচনায় আসে অঙ্গ সহযোগী সংগঠনের নিয়মিত কমিটি গঠনের বিষয়টি। 22 বছর পর সম্প্রতি কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা হয়েছে। মোট 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ বাকি 10টির মধ্যে স্বেচ্ছাসেবক দলের মেয়াদ শেষ হয়েছে 3 বছর আগে। যুব দলের আংশিক কমিটি হয়েছে 2017 সালে। মুক্তিযোদ্ধা দলের মেয়াদ শেষ হয়েছে 2015 সালে। কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই মেয়াদ শেষ হয়েছে মহিলা দলের। সেপ্টেম্বরে শেষ হয়েছে ছাত্র দলের কমিটির মেয়াদ।
জাসাসের কমিটির মেয়াদ শেষ হয়েছে বছর দুয়েক আগে। শ্রমিক দলের সবশেষ কমিটি হয়েছে 2014 সালে। জাতীয়তাবাদী তাঁতি দল, মৎস্যজীবী দল ও ওলামা দল চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। নিয়মিত কমিটি গঠনের তেমন আগ্রহ নেই কেন্দ্রীয় নেতাদের। কিন্তু সংগঠনের মেয়াদ উত্তীর্ণের চেয়ে বেশি জরুরিটা হলো যে আমার সংগঠনটা সচল কিনা, সক্রিয় কিনা। নানাবিধ কারণে সম্মেলন কখনো করা যায় না, কাউন্সিল অনেক সময় করা যায় না, কিন্তু সে সক্রিয় কিনা সেটা দেখার দরকার। এখানে মেয়াদটাই যে একমাত্র লক্ষ্য, মেয়াদের কারণে যে কিছু কিছু কমিটি ভাঙ্গা হচ্ছে, নতুন করে গড়া হচ্ছে তা না। তবে অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা চাইছেন নিয়মিত কমিটি। একটা নিয়মিত কমিটি থাকলে সেখানে যেভাবে কমিটি শক্তিশালী থাকে বা সকলের ভিতরে যে সচেতনতা থাকে, আহ্বায়ক কমিটিতে সেরকম একটা থাকে না। কমিটি পেলে দায়িত্ব পাবে, তারও কাজের গতি বাড়িয়ে দেয় এবং সেই গতি বাড়ানোর পরে আন্দোলন সংগ্রামের সভায় উৎসাহিত হবে এবং রাজপথে থাকবে। কাউন্সিলের মধ্য দিয়ে কমিটি গঠনে তাঁতি দল, ওলামা দল সহ কয়েকটি সংগঠন কেন্দ্রে মতামত দিয়েছে বলেও জানান নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত 11:15টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। এ সময় মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, 3 বাহিনী প্রধান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিমানের চার্টার ফ্লাইট। 17 সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দুদিনের যাত্রাবিরতির পর 19 সেপ্টেম্বর পৌঁছান নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর ভাষণ দেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে। ইউনিয়ন পরিষদ নির্বাচন বয়কট করে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল নির্মাণের পর দেশের চেহারা পাল্টে যাবে। বিএনপি তখন নির্বাচনী ইশতেহারে উন্নয়নের কি প্রতিশ্রুতি দেবে তা নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপির কোনো ভিশন নেই। 2021, 2041, 2100 এই ভিশন পুরোটাই মাথায় রেখে শেখ হাসিনা সব পরিকল্পনা সাজাচ্ছেন, মাস্টার প্ল্যান করেছেন এবং কাজ যখন যেটা করার করছেন। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নারায়ণগঞ্জের 2500 সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, তাই তাদের অধীনে কোনো নির্বাচনে দলীয়ভাবে অংশ নেবে না বিএনপি। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকারের অধীনে আপনার কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না। আমরা একটা ফ্যাসিবাদী সরকারের অধীনে এই দেশ এখন পরিচালিত হচ্ছে এবং এই দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধী দলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো স্পেস পাচ্ছে না। ডেমোক্রেটিক স্পেস যেটাকে আমরা বলি, সেই স্পেসটা তারা পাচ্ছে না। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ক্লিনফিল্ড চালাতে না পেরে বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা। এতে ব্যবসায়িকভাবে ক্ষতির আশঙ্কা করছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। তথ্যমন্ত্রী বলেছেন, সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চ্যানেল ডাউনলিংকের পরিবেশক ও অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 1 অক্টোবর থেকে দেশে কোনো বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন চলবে না। গত 13 সেপ্টেম্বর এমন নির্দেশনা জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যাতে বলা হয় বিদেশি টিভির বিজ্ঞাপনবিহীন শুধু ক্লিনফিড সম্প্রচার করা যাবে। তাই ক্লিনফিড না পাওয়ায় সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয়েছে কেবল অপারেটরেরা। সরকারি নির্দেশনা অমান্য করলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ক্লিনফিড না চালানোর প্রেক্ষিতে
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা যেগুলো বাংলাদেশে লগ্নি হতো সেগুলো বাংলাদেশে লগ্নি না হয়ে বিদেশি চ্যানেলে লগ্নি হয়। সুতরাং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের শিল্পী, শিল্প, সংস্কৃতি এবং মিডিয়া ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের স্বার্থেই আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। তবে কেবল অপারেটরেরা বলছেন ক্লিন ফিট দিয়ে বিদেশি চ্যানেল চালানোর কারিগরি সক্ষমতা তাদের নেই। অ্যাটলিস্ট ডিজিটাল যখন কমপ্লিট হবে তখন হয়তো একটা মার্কেটের পরিধি বুঝে তখন আমরাও ব্রডকাস্টারকে একটা বলতে পারবো যে এখন আমাদের ডিজিটাল হয়েছে, তোমরা এখন একটু চিন্তা ভাবনা করো যে যেহেতু এটা আমাদের সরকারের একটা নীতি এবং আইনের মধ্যে আছে, সেই আইনটাকে মেনে যেন আমরা বিজনেসটা করতে পারি। কেবল টিভিতে বিদেশি চ্যানেল দেখা না গেলেও আইপিটিভি বা অ্যাপসের মাধ্যমে বিদেশি চ্যানেল ক্লিন ফিট ছাড়া চলায় লোকসানের আশঙ্কা কেবল অপারেটরদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তেস্তুরি বাজারে আবাসিক ভবনে বিস্ফোরণে 2 জন ছাত্র দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই ফ্ল্যাটে থাকা আরও 2 জন রয়েছে পুলিশ হেফাজতে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বোমা বিশেষজ্ঞরা। এই বিস্ফোরণ নাশকতা কিনা খতিয়ে দেখছে তারা। শুক্রবার রাত 9টার দিকে বিস্ফোরণ হয় পূর্ব তেস্তুরি বাজার এলাকার জাহান ভিলায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর মারাত্মক জখম অবস্থায় ভবন থেকে নেমে আসে 2 যুবক। এরপরে স্থানীয়রা ভবনে উঠে আগুন নেভান এবং ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেন। ছোট একটা ল্যাপটপ আসলো, ল্যাপটপটা টিপতেছিলাম, তার ল্যাপটপ টিপার মধ্যে এমন একটা শব্দ, বিকট একটা শব্দ হলো। হওয়ার পরে আমার হাত থেকে ল্যাপটপটা আমার টেবিলে পড়ে গেছে। একটা ছেলে 2-3টা সিঁড়ি লাফ দিয়ে নিচে নামতেছে, তার সারা শরীর উলঙ্গ, খালি পিছনে কতটুকু জায়গা আছে কাপড়, সেটা খালি আগুন জ্বলতেছে। বেশি ইনজুর্ড, মেবি 60% আপ, সে ইনজুর্ড পুরোপুরি পুরা অবস্থায়। ও গেছে মেডিকেল রিক্সা করে, আরেকটা লোক, 2টা লোক আমি দেখলাম সাথে সাথে, এখানে একটা বসা লোক, এপাশে ও মানে অর্ধেক, ও মানে 30% মেবি পোড়া গেছে। আহত 2 জনের নাম জিতু ও ইয়াসিন। স্থানীয়রা তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠায়। পাশের রুমে থাকা আসাদুজ্জামান ও নুরুল কবিরকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা সবাই ছাত্র, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। সবার বয়স 30-এর নিচে। স্টুডিয়াম হিসাবে আইসে গেছে, বই খাতা হাতে, এইভাবে দেখছি অনেকদিন। আমি 7-8 মাস ধরে আইছি, এই তোমার দেখতেছি। বিস্ফোরণের স্থলে গ্যাসের লাইন ও এসির অস্তিত্ব পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তবে মোবাইল সহ ব্যবহার্য নানা ইলেকট্রনিক ডিভাইস মিলেছে। যারা এখানে সুস্থ আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা ঘটনা জানার চেষ্টা করছি যে কি হতে পারে এখানে। এখন পর্যন্ত আমাদের মন্তব্য করার মানে সিদ্ধান্ত পৌঁছতে পারিনি যে আসলে কি ঘটনাটা ঘটতে পারে। অ্যাকচুয়ালি আলামতগুলো আমরা ফরেনসিক থেকে টেস্ট করে এটা কোন ধরনের ঘটনা, কিভাবে এটা এই দুর্ঘটনাটা হয়েছে, এটা টেস্ট রিপোর্টের পরে বিস্তারিত বলা যাবে। পুলিশ জানিয়েছে তাদের হেফাজতে থাকা 2 জনের একজন 2014 সালের নাশকতা মামলার আসামি। ফ্ল্যাটের বাসিন্দারা কোথায় পড়ালেখা করতেন ও তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানাতে পারেনি পুলিশ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করার দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শুক্রবার সকালে তাকে ভেতরে রেখে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চুল কাটার ঘটনায় উত্তাল ক্যাম্পাস। শিক্ষক ফারহানা ইয়াসমিনের অপসারণ চেয়ে মঙ্গলবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সে সময় অবরুদ্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে। এবং তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব আমরা আন্দোলন থেকে সরে যাব কিনা আন্দোলন আরো জোরদার করব। যতক্ষণ না পর্যন্ত আমাদের চূড়ান্ত দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত না তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া যাবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে যতক্ষণ পর্যন্ত না তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবো। এবং একই সাথে আমাদের প্রশাসনিক ভবনে উপাচার্য স্যার থেকে শুরু করে রেজিস্ট্রার মহোদয় তারা সবাই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদেরকে আমরা এই চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে অবরোধ মুক্ত করব না।
এর আগে বৃহস্পতিবার রাতেই শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে স্থগিত করা হয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপাচার্য। প্রকৃত যারা ছাত্র তাদের বুদ্ধিতে আন্দোলন চলছে না, তারা প্রভাবিত হয়েছে হয়তো কোনো পক্ষ দ্বারা। আইনগত ব্যবস্থা নেব, যদি বের হতে না পারে, আমাদের লোকজন যদি না আসতে পারে, তদন্ত একটু সময় লাগবে। গেল রোববার পরীক্ষার হলে ঢোকার সময় 14 শিক্ষার্থীর চুল কেটে দেন সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন। পরে আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের 3টি পদ ত্যাগ করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে উঠে পড়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন 5 অক্টোবর হল খোলার ঘোষণায় বিপাকে তারা, তাই তালা ভেঙে হলে ওঠা ছাড়া তাদের কোনো বিকল্প ছিল না। 5 অক্টোবর থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে শিক্ষার্থীদের দাবি ছিল 1 অক্টোবর থেকে হল খোলার। শুক্রবার দুপুরে অমর 21 হলে তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন বেশিরভাগ শিক্ষার্থী মাসের শেষ দিন মেস বা ভাড়া বাসা ছেড়ে দিয়েছেন, তাই এখন তাদের থাকার কোনো জায়গা নেই। এটাই মনে হয় যুক্তিযুক্ত কারণ যে হয়তো স্টুডেন্টরা হয়তো ভাড়াতে না দেওয়ার জন্য হয়তো 1 তারিখ থেকে হল খুলতে যাচ্ছে আর কি। সবাই আসছে, আমি শুনলাম যে হল খুলছে, ওই জন্য চলে আসলো। হলের প্রাধ্যক্ষ বলছেন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মেনে নিতে হবে। শিক্ষার্থীদের এখন হলে থাকার সুযোগ নেই। 100 জন ছাত্র এখন ঢুকে এবং অনেকে ওই রুমের তালাও ভেঙেছে, যেগুলো গণ রুম ছিল ওইসব রুমের তালা ভেঙে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিক্ষার্থীরা তা মানতে নারাজ। কর্তৃপক্ষ বলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য 1 অক্টোবর হল খোলা সম্ভব হয়নি। বেশ কিছু শিক্ষকের পরীক্ষার সাথে ইনভলভ এবং তারা ঢাকার বাইরে চলে গিয়েছে, যাতে পরীক্ষাটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়। সেই কারণেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 5 তারিখের টাইমটা দিয়েছে। এখনই সব শিক্ষাবর্ষের জন্য হল খোলার দাবি শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। লিভার, কিডনি কিংবা রক্ত জমে যাওয়া রোগী পাওয়া যাচ্ছে বেশি। চিকিৎসকেরা বলছেন সঠিক চিকিৎসা না নেওয়ায় বাড়ছে ডেঙ্গু পরবর্তী জটিলতা। এদিকে 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও 165 জন। এর মধ্যে ঢাকাতেই শনাক্ত 141 জন রোগী। এবছর এর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,000, যার মধ্যে বেশিরভাগ রোগী রাজধানীর বাসিন্দা। হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সিটি কর্পোরেশনের উদাসীনতার পাশাপাশি মানুষের অসচেতনতায় এখনও দিনে আক্রান্ত 200-র কাছাকাছি। 2টা টেস্ট করে দেখা গেছে ডেঙ্গু পজিটিভ আসছে। এরপর থেকে আমরা প্রতিদিন সিবিসিটা টেস্ট করাচ্ছিলাম। হঠাৎ করে ফল করাতে গতকালকে আমরা অ্যাডমিট করি এখানে। যেহেতু ওনারা একটু আগের মানুষ, ওনারা তো গাছপালার প্রিয়, বারান্দায় গাছ টাছ লাগানো মার, আর পাশের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে। গার্ডেনের থেকে আক্রান্ত হলো নাকি এটা আমরা সন্দেহ হচ্ছে আমাদের। তাছাড়া এমনি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আমাদের। চিকিৎসকরা বলছেন আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু পরবর্তী জটিলতা। এবার আমরা রোগীর সংখ্যা কম পেলেও সিভিয়ারিটিটা বেড়ে যাচ্ছে। খারাপ রোগীগুলো আমরা বেশি পাচ্ছি, কমপ্লিকেশন নিয়ে রোগী ভর্তি হচ্ছে বেশি। যেমন ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে ভর্তি হচ্ছে, তারপরে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গুর পাশাপাশি জ্বরের পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে রোগী ভর্তি হচ্ছে। গেল 1 মাসে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মাত্র 5.5% ঢাকার বাইরের, বাকি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যটকের চাপে নাজুক দেশের দ্বিতীয় রামসার অঞ্চল টাঙ্গুয়ার হাওর। দর্শনার্থী নিয়ে দিনে চলাচল করছে প্রায় 250 ইঞ্জিন চালিত ট্রলার। মাছ পাখির এই অভয়াশ্রমে উচ্চ শব্দে বাজছে মাইক। পানিতে পড়ছে পলিথিন, প্লাস্টিক। গবেষকেরা বলছেন এখানে পরিবেশ বান্ধব পর্যটন বিকাশ না হলে বিপন্ন হয়ে পড়বে এই জলাধার। টাঙ্গুয়ার গোলাবাড়ি ওয়াচ টাওয়ার লাগোয়া হিজল করচের বাগানে বেশি আগ্রহ দর্শনার্থীর। প্রতিদিন তাই পর্যটক বোঝাই করে আসছে ইঞ্জিন চালিত ট্রলার, লঞ্চ। উচ্চ শব্দে বাজছে মাইক, জলাধারে দেদারসে ছড়াচ্ছে প্লাস্টিক, পলিথিন। এসবের পরও মৌসুমে হাওর ভ্রমণে 250 ট্রলারকে অনুমতি দিয়েছে জেলা প্রশাসক।
তাহিরপুরের রাজৌই পাটলিচিরিং ঝর্ণাটি জনপ্রিয়তার তুঙ্গে। মেঘালয়ের কালাপাহাড় থেকে নেমে আসা এই জলধারা রুদ্র রূপ নেয় জুন জুলাইয়ে। এখানকার গারোদের প্রধান পানির উৎস এই পাটলিচিরিং, অথচ দর্শনার্থীর চাপে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হই হুলাস করে তারপরে তারা ছবি টবি তুলে এবং নারীরা এখানে গোসল করতে পারছে না। পানিতে আপনার দূষিত করে, অনেকজনে আপনার প্রসাব করে, অনেকজনে পায়খানাও করে সেখানে। শীতে লাখো পরিযায়ী পাখির আবাস আর 150 প্রজাতির মিঠা পানির মাছের অভয়াশ্রম টাঙ্গুয়াকে বলা হয় প্রাকৃতিক অ্যাকোরিয়াম। তাই এটি পরিবেশগত সংরক্ষিত এলাকা। হই হুল্লোড়, শব্দ দূষণ পুরোপুরি নিষিদ্ধ। টাঙ্গুয়ার হাওর কিংবা ওইখানকার শনির হাওরে যাবে পাখি দেখতে। পাখি দেখার বেস্ট উপায় হচ্ছে ভোর রাতে অন্ধকার থাকতে বেরোনো, আবার সন্ধ্যার আগে আগে। আর আমাদের ট্যুরিস্টরা গিয়ে হই হট্টগোল করে সারাদিন ধরে একটা গোলমাল করে। মাছ ধরার ক্ষেত্রেও নিয়ম থাকতে হবে যে কখন মাছ ধরতে পারবে, কি জাতের জাল দিয়ে মাছ ধরতে পারবে। গবেষকেরা বলছেন, হাওরে পরিবেশ বান্ধব পর্যটন বিকাশের কথা বললেও এর কিছুই বাস্তবায়ন হচ্ছে না। সবার নজর ব্যবসা প্রসারে থাকায় নষ্ট হচ্ছে বাস্তুসংস্থান। কিন্তু হাওরে কোনো হাওর পর্যটন গড়ে ওঠেনি, যেটি গড়ে ওঠাটা আসলে খুব জরুরি। কোথাও গিয়ে কি শিখছি, এখানে শেখার মতো কোনো পরিবেশ আসলে তৈরি করে আসলে আমরা রাখতে পারিনি। যেটি হাওর অঞ্চলে গেলে সজনার হাওরের ইতিহাসটা আমি জানতে পারবো, টাঙ্গুয়ার হাওরের ইতিহাস একটু জানতে পারবো, একটি গান আমি হয়তো বা জানতে পারি, হ্যাঁ একটি নতুন পাখি নাম জানতে পারি, একটি মাছকে দেখতে পারি। হাওরে বেড়াতে এসে ঘটছে প্রাণহানিও, বাড়ছে বখাটেদের উৎপাত। অথচ এসবের নজরদারিতে থাকা ট্যুরিস্ট পুলিশের তৎপরতাও তেমন নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা ও মেঘনার পানি কমার সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয়েছে মানিকগঞ্জ ও ভোলাতে। প্রতিদিনই বিলীন হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এতে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরের অসংখ্য মানুষ। ভাঙন রোধে সময় মতো পদক্ষেপ না নেওয়া অভিযোগ করেছেন তারা। বর্ষার শেষে আগ্রাসী মেঘনা, পানির টানে তীব্র হয়েছে নদী ভাঙন। বসত ভিটা সহ শেষ সম্বল রক্ষায় মানুষের এই ব্যস্ততা। শুধু মেঘনা নয়, ভাঙন তীব্র হয়েছে ভোলার তেঁতুলিয়া নদীতেও। গত 15 দিনে শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়ে হয়েছে নিঃস্ব। মাথা গোজার আশ্রয় হারিয়ে বিপাকে তারা। এই যে আমাদের বাড়িঘরে 5 বার ভাঙছে, 5 বার প্রথম ইলিশা, প্রথম দাদার বাড়ি, বাপের কাল্লা বাড়ি ভাঙার পরে দি নিজেরা আবার বাড়িঘর করছি, নিজেরা বাড়িঘর করার পরে ভাঙ্গা নদী লয়ে গেছে। এখন যে কই যাবো, কি করবো, ওরকম কোনো ডালগুলো আমাদের নাই। তারা রাতে রাতারে ব্লক ফালাই গেছে, সিস্টেম মতো ব্লকের যে কার্যকরিতা সেভাবে তারা কাজ করে যায় না। ভাঙন রোধে ঠিক সময় ব্যবস্থা না নেয় বেড়েছে দুর্ভোগ। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন জনপ্রতিনিধিরা। তবে ভিন্ন কথা বলছেন কর্মকর্তারা। যদি অতি দ্রুত সিসি ব্লকের আওতায় আনা না হয়, বলার যে বেড়িবাঁধ, ওই বেড়িবাঁধ হুমকির মুখে পড়বে। এই জোয়ারের পানি এবং উজানের পানির চাপের কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে জরুরি ভিত্তিতে জিও টিউব আপনার দিয়ে প্রতিরক্ষামূলক কাজ করছে। মানিকগঞ্জে পদ্মার পানি কমার সাথে সাথে ভাঙনের কবলে অনেক এলাকা। প্রতিদিনই বিলীন হচ্ছে ঘরবাড়ি, স্কুল সহ নানা স্থাপনা। নতুন আশ্রয়ের খোঁজে ছুটছেন নিঃস্ব মানুষেরা। 9 বিঘা চলে গেছে, আর 1 বিঘা আছে, বসত বাড়ি সব চলে গেছে। এখানে বস্তা ফালায় আপাতত অস্থায়ী যদি কোনো পরিকল্পনা থাকে সেটা কইরা পরবর্তীতে এখানে বেড়িবাঁধ দিতে হবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেললেও তাতে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নদী ভাঙন নিয়ে আরও জানাতে এবারে রাজবাড়ী ও মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই রাজবাড়ী থেকে জানাবেন সহকর্মী শামীম রেজা। শামীম, নদী ভাঙনের শহররক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? হ্যাঁ, আসলে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে কিন্তু আবারও নদী ভাঙন শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় যে ভাঙনটা শুরু হয়েছিল, সেই ভাঙনে কিন্তু শহরের তীর প্রতিরক্ষা কাজের 200 মিটার এলাকার সিসি ব্লক সহ কয়েকটি বসতবাড়ি কিন্তু মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং
নদীতে বিলীন হওয়ার পর থেকে কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং নদী পাড়ের যেসব বসতিরা রয়েছে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের বসত বাড়ি থেকে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে ভাঙনের পরপরই কিন্তু পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ শুরু করে। এখনও কিন্তু সেই ভাঙন রোধের কাজ কিন্তু চলমান রয়েছে। এখানে আমরা সকালে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে প্রত্যেক বছরেই নদী ভাঙন দেখা দেয় এবং ভাঙনের কারণে কয়েকশো বসত বাড়ি সহ কয়েকশো পরিবার কিন্তু তাদের বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, কিন্তু আসলে স্থায়ী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। যদিও এই সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকাতে ৩৭৬ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে ৭ কিলোমিটার এলাকায় কিন্তু এই কাজ চলমান ছিল এবং সেই কাজ থেকেই কিন্তু বারবার নদী ভাঙন দেখা দিচ্ছে। গতকালকের ভাঙনটা দিয়ে কিন্তু ১৪তম বার ভাঙনের কবলে পড়ে পদ্মাপাড়ের মানুষ। সেই সাথে কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে কয়েক হাজার এলাকা কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর পানি উন্নয়ন বোর্ড যেটা বলছেন যে আসলে যে ভাঙনটা সৃষ্টি হয়েছে এই ভাঙনটা যদি রোধ করা সম্ভব না হয় তাহলে পরে যে বেড়িবাঁধটা রয়েছে সেই বেড়িবাঁধটা আসলে রক্ষা করা সম্ভব হবে না। শামীম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মানিকগঞ্জের পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, নদী ভাঙনের সার্বিক পরিস্থিতি জানাবেন, কোন কোন এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে? দেখুন, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার প্রায় ৭টি ইউনিয়ন এই নদী ভাঙনের মুখে রয়েছে। এতে আমরা যেটা দেখেছি যে যখন বর্ষা শুরু হয়েছে, যখন পদ্মার পানির তীব্র স্রোত ছিল তখন কিন্তু ভাঙন হয়েছে। তখন আমরা দেখেছি যে লেস্তাগঞ্জ ইউনিয়নের কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি সেখানকার আরেকটি প্রাথমিক বিদ্যালয় সেটাও এখন একেবারেই ভাঙনের মুখে এবং আজিমনগর ইউনিয়নের যে উচ্চ বিদ্যালয় সেটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো প্রথমে সেখানে যখন পানি বৃদ্ধি পেয়েছে, যখন নদীর পানি টইটম্বর তখন কিন্তু ভেঙে গেছে, কিন্তু এখন আবার যখন পানি কমতে শুরু করেছে তখন কিন্তু আবার ভাঙছে। তো স্থানীয়রা আমাকে যেটা বলেছেন যে এইভাবে আসলে প্রতি বছরই এইভাবে ভাঙে এবং জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড কিছু কাজ করে এবং সেগুলো আসলে যেভাবে তারা ফেলে সেভাবে আবার নদীতে এই জিও ব্যাগ এগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। তো তারা যেটা বলছেন আসলে কোনো পরিকল্পনা নিয়ে আসলে কাজ করতে হবে, যে পরিকল্পনা ছাড়া কাজ করলে এইভাবেই হবে। যেমন এই যে এখন শুষ্ক মৌসুম সামনে শুরু হবে, এখন যদি এই ভাঙন রোধে এই পানি উন্নয়ন বোর্ড বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একটা স্থায়ী ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এই হয়তো বর্ষা মৌসুমে এই সব ভাঙন ভাঙবে না। কিন্তু তারা এমন সময় এই ব্যবস্থাটা নেয় যে সময়টা আসলে ওই এলাকার কোনো উন্নয়ন হয় না, উন্নয়ন হয় শুধু যারা ওই কর্তৃপক্ষ যারা কাজ করে তাদের উন্নয়ন হয়, এমনটা অভিযোগ করেছেন সেখানকার যে স্থানীয় জনপ্রতিনিধিরা। তারাও কিন্তু আমাকে একইভাবে অভিযোগ করেছেন। আরেকটি বিষয় আপনাকে বলি, এটা যমুনা চরেও কিন্তু যমুনা যে নদী আছে, অর্থাৎ আপনি জানেন যে মানিকগঞ্জের আরো 3টি উপজেলা আছে, ঘিওর, দৌলতপুর, শিবালয়, এগুলো কিন্তু যমুনা নদীর খুব পার ঘেঁষা এবং এগুলো কিন্তু খুবই হুমকির মুখে এবং সেখানেও কিন্তু এই যে নদী এখন যমুনার পানি যে কমতে শুরু করেছে সেগুলো কিন্তু ভাঙছে। তো আমি এখানকার যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অর্থাৎ মাইনুদ্দিন আহমেদ, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা বলেছেন যে পানি এই সব ভাঙন রোধে তারা স্থায়ী ব্যবস্থা যে নিতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এছাড়া যেখানে খুব বেশি ভাঙছে সেখানে জরুরি ভিত্তিতে তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে মানিকগঞ্জ। রাজবাড়ী এবং মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পটুয়াখালী সদর উপজেলায় পায়রা নদীতে একটি সেতুর দাবিতে 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিল এক শিক্ষার্থী। এর জবাবে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জমি অধিগ্রহণ, পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ শেষ পর্যায়ে। গত বুধবার সেতু এলাকা পরিদর্শনে যান সেতু বিভাগের সচিব।
পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় নদী পারাপারে ভোগান্তির কথা উল্লেখ করে 2016 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শীর্ষেন্দু। সেই চিঠিতে সাড়া দিয়ে সেতু নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এরপরই শুরু হয় শীর্ষেন্দুর স্বপ্নের সেতু বাস্তবায়নের প্রক্রিয়া। পায়রাকুঞ্জের সেই সেতু নির্মাণে কাজ শুরু করেছে সেতু বিভাগ। এই সেতুটি হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে এই অঞ্চলের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পায়রা নদীর একটি ব্রিজের জন্য চিঠি লিখেছিলাম, সেটার প্রেক্ষিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেতুটি বাস্তবায়িত করতে যাচ্ছে, এতে আমি খুবই আনন্দিত। ট্রলারে পারাপারের জন্য অনেক টাকাও খরচ করতে হচ্ছে, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানাই। যদি আমাদের ব্রিজটা তাড়াতাড়ি যত হয় তাতে আমরা সুযোগ সুবিধা ভালো হয়। পায়রা নদীর ওপর 1.6 কিলোমিটার দীর্ঘ ও 10.3 মিটার প্রস্থের এই সেতু নির্মাণে এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে 1042 কোটি টাকা। এই ব্রিজটা বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা উপহার। আমাদের জমি অধিগ্রহণ থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম চলমান আছে এবং এটার জন্য বাজেটও বরাদ্দ আছে। 2025 সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এতিম শিশুদের সমাজের মূল স্রোতে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জেলা শিশু পরিবারে বেড়ে ওঠা শিশুদের শেখানো হচ্ছে খেলাধুলা, নাচ গান। এছাড়া তাদের দক্ষতা বাড়াতে দেওয়া হচ্ছে সেলাই সহ বিভিন্ন কারিগরি শিক্ষাও। নাচে গানে মুখরিত খাগড়াছড়ির সরকারি শিশু পরিবার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এতিম শিশুদের সমাজের মূল স্রোতে ফেরাতে সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠানটিতে দেয়া হচ্ছে সব ধরনের প্রশিক্ষণ। 1988 সালে খাগড়াছড়িতে প্রতিষ্ঠিত হয় এই শিশু পরিবার। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিষ্ঠানটিতে আশ্রয় পায় 6 থেকে 9 বছর বয়সী এতিম শিশুরা। এসব শিশুকে লেখাপড়ার পাশাপাশি দেয়া হয় খেলাধুলা ও কারিগরি শিক্ষা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে শিশুদের দেয়া হয় পোশাক, খাবার ও লেখাপড়ার উপকরণ। আমার তখন 5 বছর। আমার বাবা যখন মারা যান তখন আমার মা আমাকে এখানে ভর্তি করিয়ে দেন। তখন থেকে আমি এখানে পড়াশোনা করি, তার পাশাপাশি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করি। কষ্ট ছিল আমার পরিবারে, তো এখানে এসে এখান থেকে সুযোগ সুবিধা পাচ্ছি, লেখাপড়া শিখে। আমাদের এখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নাচ গান এগুলোর সুযোগ সুবিধা রয়েছে। এসব শিশুর পড়াশোনা, স্বাস্থ্য সুরক্ষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আলাদা তত্ত্বাবধায়ক। আমাদের বাচ্চাদের সরকারি শিশু পরিবারে ওদের দৈনন্দিন একটা রুটিন আছে, সকাল থেকে রাত পর্যন্ত। মেয়েদেরকে আমি সেলাই শিখে 6 থেকে 10 পর্যন্ত, যে মেয়েরা একটু ভালো সেলাই আগ্রহী, এমন 10-15 জন মেয়ে আছে আমার ট্রেনার, তারা সেলাই মোটামুটি ভালো শিখছে। কর্তৃপক্ষ বলছে শিশু পরিবারে বেড়ে ওঠা ছেলেমেয়েরা সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে নিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। তো আমরা সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা এতিম শিশুদেরকে দিয়ে যাচ্ছি। বর্তমানে খাগড়াছড়ি শিশু পরিবারে 92 জন এতিম শিশু রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হাজার বছরের ঐতিহ্য জয়পুরহাটের মৃৎশিল্পের অস্তিত্ব এখন হুমকির মুখে। সিরামিক, প্লাস্টিক সহ নানা ধরনের বাহারি পণ্যের অবাধ ব্যবহারে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। ফলে পরিবেশ বান্ধব এই শিল্পের সাথে জড়িত জেলার কয়েকশো মৃৎশিল্পী পরিবার এখন সংকটে। বাধ্য হয়ে অনেকে বদল করছেন পেশা। একসময় জয়পুরহাটের বিভিন্ন কুমারপাড়ায় ঘরে ঘরে তৈরি হতো মাটির জিনিসপত্র, কিন্তু প্লাস্টিক, সিরামিক ও মেলামাইন পণ্যের ব্যবহার বাড়ায় মাটির তৈরি পণ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। এই পেশায় জড়িত জেলার মৃৎশিল্পী পরিবারের প্রায় 400 সদস্য বেকার হয়ে পড়েছেন। অনেকেই চলে যাচ্ছেন অন্য পেশায়। বেশি দামে মাটি কিনতে হয়, আবার অনেক বাজারে প্লাস্টিক সামগ্রী নামার কারণে আপনাদের এই জিনিসগুলো অনেক বিলুপ্তর পথে চলে যাচ্ছে। এছাড়া মাটির দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। তার উপর করোনা মহামারীর দুর্ভোগ বাড়িয়েছে আরও। সহযোগিতার জন্য বিসিক কর্তৃপক্ষের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও কোনো সমাধান পায়নি মৃৎশিল্পের কারিগররা। এই বিষয়ে যদি সরকার আমাদের পাশে আসে দাঁড়ায় এবং আমাদের যদি একটু প্রশিক্ষণ এবং সাহায্যের হাত বেড়ে দেয় তাহলে আমরা খুব উপকৃত হতাম। তবে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। যদি আর্থিকভাবে কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিংবা
কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় এই মৃৎশিল্পে আমাদের ডিস্ট্রিক্ট হেড অফিসে নকশা কেন্দ্র করতে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়। যদি উন্নত প্রশিক্ষণ নিতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেড অফিসের কথা বলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারবো। জয়পুরহাটের 143টি পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 7 লাখ। দেশটিতে গত এক সপ্তাহে করোনায় প্রতিদিন গড়ে 2000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে দেশটিতে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের টিকার বুস্টার ডোজের আওতায় এনেছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 48 লাখ। একদিনে প্রাণহানি হয়েছে 7,253 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 4,64,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট শনাক্ত হয়েছে 23,50,00,000-এর বেশি মানুষ। একদিনে সর্বোচ্চ 1,803 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। 887 জনের মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। এ নিয়ে দেশটিতে টানা 4 দিনের মতো সর্বোচ্চ প্রাণহানি এটি। তবে এখনও সরকারের লকডাউন জারির পরিকল্পনা নেই বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া দিচ্ছে ইরান। তেহরানের দাবি, প্রতিবেশী দেশের সীমান্তে ইসরায়েল ও জঙ্গি গোষ্ঠী আইএসের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় মহড়ায় নেমেছে তারা। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে উত্তর পশ্চিমাঞ্চলে ট্যাঙ্ক, হেলিকপ্টার সহ ইরানি সেনাদের ব্যাপক মহড়া করতে দেখা যায়। পাশাপাশি প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালাচ্ছে ইরান। সম্প্রতি আজারবাইজানের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা নিয়ে উদ্বিগ্ন তেহরান। তেলাবিবকে উচ্চ প্রযুক্তির ড্রোন ও সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ তাদের। এদিকে ইরানের কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজান। পাশাপাশি আর্মেনিয়া সীমান্তে মহড়া না চালানোয় ইরানের সমালোচনা করা হয়। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। সফল পেনাল্টি কিকে লাল সবুজের জয়ের নায়ক তপু বর্মন। বল দখল, পাসিং, আক্রমণ সবখানে ছিল বেঙ্গল টাইগারদের দাপট। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়ার দল। 12 বছর পর মালদ্বীপের মালেতে সাউথ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। 18 বছরের শিরোপা খরা কাটাতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের প্রথম অ্যাসাইনমেন্টে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ বাড়তি উপলক্ষ এনে দিয়েছে গ্যালারির দর্শকরা। শুরু থেকেই বেঙ্গল টাইগারদের আধিপত্য স্পষ্ট। প্রথমার্ধের নায়ক রাকিব হাসান লঙ্কানদের জন্য ত্রাস। আক্রমণাত্মক ফুটবলে সুজান পেরেরাদের শক্ত পরীক্ষা এই মিডফিল্ডারের। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়াসিনের ক্রসে তপুর দুর্দান্ত হেড অল্পের জন্য জাল খুঁজে পায়নি। বিরতির পর জুয়েল রানার বদলি সাদউদ্দিন। অতি আক্রমণাত্মক মনোভাবেই এসেছে সাফল্য। ডিবক্সের ভিতর হ্যান্ডবলের খেসারতে গোল হজম করতে হলো লঙ্কানদের। ম্যাচের নায়ক তপু বর্মন। তার এই কান্নাই বলে দেয় সাফ নিয়ে কতটা স্বপ্ন ছিল তার চোখে মুখে। শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে আসেনি। 7 ম্যাচ পর নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্টে জয় পেল জামাল তপুরা। তপু বর্মনের হাত ধরে 7 ম্যাচ পর জয় পেয়েছে বাংলাদেশ, সেটাও আবার সাফের মতো মঞ্চে। শেষ দিকে স্কোরিং দুর্বলতা চোখে পড়লেও জয়টাই যে মুখ্য। কামরুল হাসনাত, মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম, মালদ্বীপ। ব্রুজনের কৌশলে 10 মাস পর আন্তর্জাতিক সার্কিটে সাফল্য বাংলাদেশের। প্রথম ম্যাচ জয় ভারতের বিপক্ষে এগিয়ে রাখবে দলকে, বিশ্বাস স্প্যানিশ কোচের। পরের ম্যাচেও ছন্দ ধরে রাখার প্রত্যয় ডিফেন্ডার তপু বর্মনের। সাথে সমর্থন চান লাল সবুজ প্রবাসী দর্শকদের। এ যেন এক টুকরো বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে যেভাবে সারিবদ্ধভাবে লাল সবুজের খেলা দেখতে আসে দর্শকরা, এ দৃশ্য যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। ম্যাচের আগে মালের জাতীয় স্টেডিয়ামের সামনে বেঙ্গল টাইগারদের খেলা দেখতে জড়ো হয় প্রবাসী বাঙালিরা। টিকিট না পাওয়ায় ক্ষোভ যেমন আছে, তেমনি আছে উচ্ছ্বাসও। শুনছি টিকিট নাকি অলরেডি শেষ, তারপর আমরা অনেক আশা নিয়ে আসছি যে টিকিট পাওয়া যায় কিনা। টিকিট দিতে তো আমরা জন্য ভালো হতো, আমরা খেলা ভিতরে দেখতাম, বাংলাদেশে সাপোর্ট করতাম। জামাল তপুদের এক ঝলক দেখার জন্য অপেক্ষা পূর্ণতা পায় টিম বাসের উপস্থিতিতে। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে মুখরিত মালদ্বীপ জাতীয় স্টেডিয়াম প্রাঙ্গণ। বাংলাদেশ কোচ অস্কার ব্রুজন ও ম্যাচের নায়ক তপু বর্মনও জানিয়েছেন দর্শকদের ভালোবাসার কথা। তাদের এমন সমর্থনেই পুরো ম্যাচেই মানসিকভাবে চাঙ্গা থেকেছে লাল সবুজ। শ্রীলঙ্কাকে হারানোর পরই ভারত ম্যাচের পরিকল্পনায় ব্যস্ত ব্রুজন।
পুরো ম্যাচেই আমাদের আধিপত্য ছিল, ওরা আমাদের থেকে ফিজিক্যালি অ্যাডভান্স, তাই পরিকল্পনা মতো এগিয়ে সাফল্য পাওয়া গেছে। ভারতের বিপক্ষেও আমরা আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনা সাজাচ্ছি, সেখানে আমাদের সম্ভাবনা 50-50। আর ভিন দেশে বাংলাদেশের এমন দর্শক সত্যি অনুপ্রেরণা যোগায়। একটা টিম যখন অল আউট ডিফেন্ডিং করবে তখন কিন্তু তাদের বিপক্ষে গোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো অবশ্যই এটা একটা বড় ব্যাপার সাব ফুটবল, এটা আমাদের জন্য লাইক সাউথ এশিয়ান ওয়ার্ল্ড কাপ বলা হয় এটাকে। তো এইসব এরিয়াতে আপনার এত গোল পাওয়া যায় না, আর এত অপরচুনিটিও আসে না, কারণ ওরাও চাইবো যে গোল যেন কম খাওয়া যায়। তো আমার মনে হয় এটার জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করেছিলাম যেন আরও মার্জিন বাড়ানো যায়। কতটা ইম্পর্ট্যান্ট ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ এটা আমরা সবাই জানি। তো আশা করি আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইন্ডিয়ার বিপক্ষে যেন আমরা পয়েন্ট টোটালটা লুজ না করি, আমরা যেন পয়েন্টটা হাতে রাখতে পারি। 4 অক্টোবর জামালদের প্রতিপক্ষ ভারত, সে ম্যাচেই দর্শকদের এমন সমর্থন চায় টিম বাংলাদেশ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষে 1-0 গোলের জয়ে হতাশ সাবেক ফুটবলাররা। সেরাটা দিতে ব্যর্থ দুই উইঙ্গার। সাফের শিরোপা পুনরুদ্ধারে বল পজেশন, পাসিংয়ে আরও উন্নতির তাগিদ সাবেকদের। নতুন কোচ, নতুন ফরমেশন। জেমির রক্ষণাত্মক ছকের বদলে ব্রুজনের আক্রমণাত্মক কৌশলে সফল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা আত্মবিশ্বাসী হলেও ফিনিশিংয়ে অদক্ষতা এই ম্যাচেও ছিল চোখে পড়ার মতো। বল দখলে দাপট দেখালেও স্কোরিং দুর্বলতায় ভুগেছে বেঙ্গল টাইগার্স। তারপরে একটু সমস্যা হচ্ছে, কিছুদিন সময় দিতে হবে, উইঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে 10 মাস পর সাফল্য পেয়ে উচ্ছ্বসিত জামাল তোপুরা। আত্মতুষ্টিতে না ভুগে সাফের শিরোপা পুনরুদ্ধারে খেলতে হবে গোছানো ফুটবল। বল পজিশন, পাসিংয়ে আরও মনোযোগী হবার পরামর্শ সাবেকদের। এই নতুন যে সিস্টেম অ্যাডাপ্ট করতে চাচ্ছেন, এটাকে না করে পুরনো ধাঁচে আমার মনে হয় আবার ফিরে আসাটাই ভালো হবে। কারণ অ্যাটাকিং থার্ডে যে এত ফাম্বেল করলে, এত গোল মিস করলে আমার মনে হয় পরবর্তী পর্যায়ে যেতে খুব কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য। সোমবার সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অভিজ্ঞতা, তারুণ্যের মিশেলে বাংলাদেশ দল এখন ভারসাম্যপূর্ণ। টানা সিরিজ জয়ের আত্মবিশ্বাসে বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখা যায় বলছেন মুশফিক। কিপিং ছেড়ে ম্যানেজমেন্টের চাহিদা মতো ব্যাট হাতে সর্বোচ্চ অবদান রাখতে চান মিস্টার ডিপেন্ডেবল। শটের রেঞ্জ বাড়িয়ে সাফল্য পাওয়ার লক্ষ্য মুশফিকের। 2007-এ শুরু, এরপর সব বিশ্বকাপেই খেলেছেন মুশফিক। 15 বছরের পথ চলায় অভিজ্ঞ তারকা নিজেকে পরিণত করেছেন ডিপেন্ডেবল হিসেবে, যা এখন বিশ্ব ক্রিকেটে একটা ব্র্যান্ড। মুশফিকের জনপ্রিয়তা কাজে লাগিয়ে প্রায় 60 লাখ টাকা খরচ করে বানানো হয়েছে গেমস হাউস দ্যাট মুশি দ্য ডিপেন্ডেবল। অতীতের ফ্ল্যাশব্যাক মুশফিককে তাতিয়ে দিচ্ছে বিশ্বকাপ মিশনের জন্য। আমিও প্রতিদিন চেষ্টা করি যে নিজেকে ইমপ্রুভ করার, সো দ্যাট আমি যত ইমপ্রুভ করবো আমার বাংলাদেশ টিমকে আমি তত বেশি দিতে পারবো। এবং আমি মনে করি যে কন্ট্রিবিউশন যত বেশি আমি দিতে পারবো বিং এ সিনিয়র প্লেয়ার, তো এটা অবশ্যই আমার একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। তো সেভাবে চেষ্টা থাকে। আবেগ ভালোবাসার উইকেট কিপিং ছেড়ে দিয়েছেন, দুর্দান্ত ফিল্ডিংয়ে এরই মধ্যে আলোচনায় এসেছেন। তবে দায়িত্বটা বেড়েছে ব্যাটিংয়ে, সেখানে ম্যানেজমেন্টের বাড়তি চাওয়া পূরণ করতে চান মুশফিক। বিং এ ব্যাটিং যদি তারা এখন আমার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে সেটার দিক থেকে যেন ফোকাস করে আমার টিমকে যতটুকু আমি কন্ট্রিবিউট করতে পারি। এখানে একটা পার্সনের চাইতে এটা একটা টিম বড়, তো আমি মনে করি যে এটা অবশ্যই আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে এবং আমি অলওয়েজ সেভাবেই এটা চিন্তা করে থাকি। টানা 3 সিরিজ জিতে বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনো যেতে পারেনি বাংলাদেশ। এবার আত্মবিশ্বাসের চূড়ায় থেকে সেরা দল নিয়েই যাচ্ছে লাল সবুজ। যতবারই টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছে কিনা এটা আমাদের জন্য অনেক বড় একটা চান্স যে খুব ভালো একটা কনসিস্টেন্ট পারফরমেন্স করা টি20তে। অলদো ইটস নট দ্যাট ইজি, বাট আমি মনে করি যে দিস ইজ দ্য রাইট টাইম এবং দিস ইজ দ্য বিগ টাইম। ওমানের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই টাইগারদের, তাতে রাউন্ড 1-এর ম্যাচগুলো নিয়ে সতর্ক থাকছেন মুশি। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাইগারদের বিশ্বকাপ মিশনের আনুষ্ঠানিকতা শুরু। স্পন্সরের সাথে ভিডিও শুট করেছেন ক্রিকেটাররা। কাল কোভিড টেস্ট, রোববার ওমান যাত্রা। টানা 3 সিরিজ জয়ে আত্মবিশ্বাসী সৌম্য আশাবাদী ভালো কিছু করতে। সঠিক পরিকল্পনায় সাফল্য পাওয়ার লক্ষ্য সাইফুদ্দিন শরীফুলের। বিশ্বকাপের স্পোর্টিং উইকেটেও ভালো করতে প্রত্যয়ী নাসুম।
জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বধ। বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের রসদ সঙ্গী করে নিতে হবে ওমান আমিরাতের চ্যালেঞ্জ। জয়ের ছন্দে থাকা বিশ্বকাপে কতটা আত্মবিশ্বাসী করবে টাইগারদের? টি-20 ক্রিকেট কিন্তু ট্রু উইকেটে হয়, সো আশা করছি সবাই ওখানে যে যত দ্রুত সম্ভব উইকেটের সাথে প্র্যাকটিস ম্যাচগুলো খেলে বা প্র্যাকটিস করে অ্যাডজাস্ট করে নিতে পারবে, আমাদের টিমের জন্য খুবই ভালো হবে। আর তাছাড়া সবাই আমরা জিতার মধ্যে আছি, সো একটা কনফিডেন্স আছে, সবাই ভালো কিছু করবে। ওমান আমিরাতের কন্ডিশনে টাইগার পেসারদের নিতে হবে গুরুদায়িত্ব। গতির সাথে বোলিংয়ে বৈচিত্র্য এনে প্রতিপক্ষ ব্যাটারদের আটকে রাখতে হবে। কঠিন পরীক্ষায় সাইফুদ্দিন শরীফুলরা প্রস্তুত। মোস্তাফিজের যেমন কাটার, তাসকিন ভাই যেমন সুইং পেস, আমারও হয়তো ডিফারেন্ট ইয়র্কার, বাট এক একটা পেস বলার স্ট্রেংথ এক এক রকম। আমি চাইলে হয়তো 140 বল করতে পারবো না, 38 বল করতে পারবো না। তো আমি আমার যে স্ট্রেংথটা আছে ওই স্ট্রেংথ অনুযায়ী কাজ করতেছি। এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জিং, যে ওখানে গিয়ে প্রথমে অ্যাডজাস্ট করা ওইখানে ওয়েদারের সাথে, ওইখানের কন্ডিশনের সাথে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো ওখানে গিয়ে সব কিছু অ্যাডজাস্ট করার। আমিরাতের স্পোর্টিং উইকেটে স্পিনারদের কাজটা হবে কঠিন। শেষ 2 সিরিজে দুর্দান্ত ছিলেন নাসুম। সেই ধারাবাহিকতা রেখে কার্যকরী বোলিংয়ের পরিকল্পনা এই স্পিনারের। সাথে আস্থা রাখছেন সাকিব মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতায়। চ্যালেঞ্জ বলতে কিছু নাই, ভালো করতে হবে যে কোনো উইকেটে। অবশ্যই ওরা ওইখানে অনেক দিন যাবত আছে, ওইখানে উইকেট সম্বন্ধে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই মানে এইটার জন্য কোনো একটা আইডিয়া পাবো আমরা। শনিবার রিয়াদ মুশফিকদের কোভিড টেস্ট। 3 অক্টোবর ওমান যাত্রা টিম টাইগার্সের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।